হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াগ অফ ফিজিক্স। আমি শুভজিৎ সকল ছাত্রছাত্রীকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে গ্যাসের আচরণের দ্বিতীয় লেকচারে চার্লসের সূত্র এবং আদর্শ গ্যাসের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। সকলে পেন পেন্সিল নিয়ে রেডি হয়ে পড়ো, মাথার সমস্ত দুশ্চিন্তা দূর করে দাও। আজকে আমরা একটা মজাদার ফিজিক্সের ক্লাস করতে চলেছি। টাইম ওয়েস্ট না করে চলো আজকে ক্লাস শুরু করা যাক। এই লেকচারে আমরা যেটা নিয়ে পড়বো, যে বিষয়টা নিয়ে পড়বো, সেটি হচ্ছে চার্লসের সূত্র। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, বেসিক্যালি জ্যাকুয়াস চার্লস বলে একজন বিজ্ঞানী 1780 এই সূত্রটি দিয়েছিলেন। এটি বেসিক্যালি আনপাবলিশ ওয়ার্ক। তোমরা যদি এর হিস্ট্রি নিয়ে দেখো, একটু নেটে সার্চ করো, মজার মজার তথ্য পাবে। দেখবে কি করে একটা আনপাবলিশ ওয়ার্ককে পরে রেকগনিশন দেওয়া হয়। ইনি অনেক স্টোরিও পাবে, দেখে ভালো লাগবে, সাবজেক্টের প্রতি একটা খুব ইন্টারেস্ট জাগে। এবং অনেকেই বলে যে ফিজিক্স যত দূর মানে কি বলা হয়, ফিজিক্স পড়ে যত আনন্দ, ফিজিক্সের পেছনে যে বিজ্ঞানী আছে তাদের জীবন মানে বা আবিষ্কারগুলো, সেগুলো আরো মজাদার হয়। তাই জ্যাকুয়াস চার্লস কিভাবে এই গ্যাসের আচরণে সংক্রান্ত চার্লসের সূত্রটি আবিষ্কার করেন, এবং এটি একটা আনপাবলিশ ওয়ার্ক, মানে পেপারে পাবলিশ হয়নি এই ওয়ার্কটা। তারপরে সেটি কি করে রেকগনিশন পায়, এটা সার্চ করবে, দেখবে খুব মজার স্টোরি পাবে। আমাদের কাজ হচ্ছে আপাতত পরীক্ষার উপর ফোকাস করা, তাই পরীক্ষার উপর ফোকাস করব বলে আমাদের চার্লসের সূত্রটা কি, এর অ্যাপ্লিকেশন কি, এগুলো জানতে হবে। চার্লস কি করে সূত্রটা আবিষ্কার করেছিলেন সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো ধরলাম একটা পাত্রের ভেতর, একটা বদ্ধ পাত্রে, বদ্ধতার কারণ গ্যাসের আন্তঃআণবিক বল খুব কম। তাই আমি যদি একটা বদ্ধ পাত্রে না রাখি, গ্যাস উবে যায়। প্রত্যেকটা বইতে দেখবে এটা ওপেন রাখে। আমার মনে প্রায়শই প্রশ্ন জাগতো, আরে গ্যাস তো উবে চলে যায়, তাহলে খোলা রাখেছে কেন? উবে তো চলে যেতে পারতো। তাই আমি যখন পড়াচ্ছি এটাকে বন্ধই করে রাখবো। তো এই যে পাত্রের ভেতরে একটা গ্যাস রয়েছে, তো গ্যাসের চারটে ভৌত অবস্থা থাকে: ভর, উষ্ণতা, চাপ, আয়তন। এবং এই ভর, উষ্ণতা, চাপ, আয়তন, এই চারটের মধ্যে যে সম্পর্ক, এটাই হচ্ছে গ্যাসের আচরণের মূল বিষয়বস্তু। এর আগের লেকচারে আমরা এইসব নিয়ে অনেক আলোচনা করেছি। এবার এর আগে আমরা কি দেখেছিলাম, একটা জিনিস, মজার জিনিস, সেটা হচ্ছে বয়েলের সূত্র। সূত্রতে ভর, মাস এবং তাপমাত্রা বা উষ্ণতা, এই দুটি ধ্রুবক ছিল। ধ্রুবক ছিল। আমরা যেটা বের করেছিলাম সেটা হচ্ছে পি এবং ভি এর মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে। চার্লসের সূত্রতে আমরা যেটা বের করব সেটা হচ্ছে, এখানে আমরা ধরে নেব মাস এবং চাপ পি ধ্রুবক। তাহলে ভলিউম মানে হচ্ছে আয়তন আর উষ্ণতা, টেম্পারেচার, এদের মধ্যে সম্পর্ক কি? একটা মিনিট। এটাই হচ্ছে চার্লসের সূত্রের মূল বস্তু, যে একটি গ্যাসের যদি ভর ও উষ্ণ চাপকে ধ্রুবক করে দেওয়া হয়, নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে উষ্ণতা এবং আয়তন একে অপরের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে, এটি হচ্ছে চার্লসের সূত্রের মোদ্দা কথা। চার্লস এটাই আবিষ্কার করেছিলেন, এই সূত্রের মাধ্যমে করেছিলেন। এবার আরেকটা জিনিস তোমরা নোট করে রাখবে, এটা আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে চার্লসের সূত্র, এটা কি কোনো মানে কি, কোথা থেকে এই সূত্রটা এলো, কিভাবে প্রমাণ করা যায়? প্রথম কথা, চার্লস আর বয়েলস যখন এটা করেছিলেন তখন সেটাকে প্রমাণ করা যেত না, এটি একটি পরীক্ষালব্ধ ফল ছিল। পরবর্তীকালে পরবর্তীকালে যখন গ্যাসের গতিতত্ত্ব এই
সম্পর্কে কি বলবো রিসার্চ হলো, তখন এই গ্যাসের গতিতত্ত্ব থিওরি থেকে আমরা এই চার্লসের সূত্রের সম্পূর্ণ ব্যাখ্যা পাই। ঠিক আছে, কিন্তু যতদিন না এই গ্যাসের গতিতত্ত্ব এই থিওরিটা আসেনি, ততদিন পর্যন্ত আমরা এই থিওরিটা যতদিন আসেনি ততদিন পর্যন্ত আমরা এটাকে পরীক্ষালব্ধ ফল বলেই জানতাম। পরবর্তীকালে যখন এটির আগমন হলো, তখন দেখা গেল এই থিওরি দিয়ে বা এর এক থিওরি দিয়ে ইজিলি আমরা চার্লসের সূত্র ইভেন কি বয়েলসের সূত্র দুটোই ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আগের দিন এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম যে এটা একটি বয়েলসের সূত্র পরীক্ষালব্ধ ফল, চার্লসের সূত্র পরীক্ষালব্ধ ফল। গ্যাসের গতিতত্ত্ব যখন আবিষ্কার হলো, এবং এটা নিয়ে আলোচনা করব পরের দিকে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব, সেই গ্যাসের গতিতত্ত্ব আবিষ্কার হওয়ার পর চার্লসের সূত্র আর বয়েলসের সূত্র এই গ্যাসের গতিতত্ত্ব দিয়ে ইজিলি ব্যাখ্যা দেওয়া যায়। তার আগে পর্যন্ত এটা পরীক্ষালব্ধ ফল, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে চলো এরপর আমরা শুরু করি, ডেফিনেশনটা দেখি। চার্লসের সূত্রের সংজ্ঞাটা কি লিখি একবার। সংজ্ঞা, চার্লসের সূত্রের সংজ্ঞাটা কি বলা হয়েছে দেখি একবার। বলা হয়েছে স্থির চাপে, মানে চাপ হচ্ছে ফিক্স কনস্ট্যান্ট, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়, এবং গ্যাসের আয়তন তার 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ সংজ্ঞা। কি বলেছে সংজ্ঞাতে একবার দেখে নি ভালো করে। বলেছে চাপ স্থির, ভালো কথা, নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের, মানে গ্যাসের ভরও ফিক্স। তাহলে আমরা কি বলেছিলাম, প্রেসার এবং ভলিউম, প্রেসার এবং মাস দুটোকেই ফিক্স থাকতে হবে। এইবার বলেছে গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস পেলে, নয় 1 ডিগ্রি বাড়াবো নয় 1 ডিগ্রি কমাবো, অবশ্যই স্কেলটা মাথায় রাখবে, ডিগ্রি সেলসিয়াস স্কেল বলা হয়েছে। কি স্কেল? ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে গ্যাসের উষ্ণতা বাড়ালে, যদি আমি উষ্ণতা বাড়াই আয়তন বাড়ে। ঠিক আছে, আর উষ্ণতা যদি আমি কমাই তাহলে গ্যাসের আয়তনও কমবে। এত দূর পর্যন্ত বোঝা গেল। এরপরে বলছি গ্যাসের আয়তন তার 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে কি? মানে হচ্ছে
এই 1 ডিগ্রি সেলসিয়াস হলে বৃদ্ধি পাবে, যদি বৃদ্ধি পায় টেম্পারেচার তাহলে আয়তন বৃদ্ধি পাবে, যদি টেম্পারেচার কমে, তাপমাত্রা কমে, তাহলে হ্রাস হবে, আয়তনও হ্রাস হবে। তো গ্যাসের আয়তন কত বাড়বে, কত বাড়বেটা কত বা কমবেটা কত, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের যা আয়তন থাকে, 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের যা আয়তন থাকে তার 1/273 ডিগ্রি অংশ বৃদ্ধি পায় প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। ঠিক আছে, এবার আমরা এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম দেখি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। ধরো আমাকে বলা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন, এটা হচ্ছে উষ্ণতা, লিখে রাখি উপরে, ভালো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আয়তন, কার আয়তন? না গ্যাসের। অবশ্যই গ্যাস নিয়ে আলোচনা করা হচ্ছে, গ্যাসের আয়তনই হবে, কঠিনের আয়তন কি হবে নাকি? গ্যাসের আয়তন ধরলাম আমরা ভি নট, একে বলা হয় ভি নট। আরেকবার রিপিট করছি, এই ধরনের নোটেশনকে বলা হয় ভি নট। অনেকেই বলে V0, V0 বলতে পারো, বা ভি নট। ঠিক আছে, এইবার গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করা হলো কত? বৃদ্ধি করা হলো T ডিগ্রি সেলসিয়াস। কত বাড়ানো হলো? T ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্যাসের আয়তন বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, যেহেতু টেম্পারেচার বেড়েছে গ্যাসের আয়তনও আমার বাড়বে। বেড়ে ধরলাম এটা হচ্ছে ভিটি, নাম দিলাম। এই ভিটিটা কত? ভিটিটা হচ্ছে আগে কত আয়তন ছিল? ভি নট। এবার বাড়বে কত? ভি নটের 1/273 অংশ প্রতি ডিগ্রির জন্য। তাহলে টি ডিগ্রির জন্য কত হবে? প্রতি ডিগ্রির জন্য যদি এত বাড়ে, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য হচ্ছে 1/273 বাড়ে, তাহলে টি ডিগ্রির জন্য কত বাড়বে? টি ডিগ্রির জন্য T/273 বাড়বে। প্রতি ডিগ্রির জন্য যদি 1/273 বাড়ে, তাহলে টি ডিগ্রির জন্য কত বাড়বে? T/273। এবার কার এত শতাংশ বা এত অংশ কার? 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন তার। বোঝা গেছে? 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের যা আয়তন তার T/273 অংশ বাড়বে যদি গ্যাসের উষ্ণতা T ডিগ্রি বাড়ানো হয়। যদি গ্যাসের উষ্ণতা T ডিগ্রি কমানো হয়, কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমার আয়তন হ্রাস পাবে। কত হ্রাস পাবে? না, আমার যা প্রাথমিক আয়তন ছিল, প্রাথমিক মানে হচ্ছে এটাকে হচ্ছে প্রাথমিক আয়তন, অনেকে আবার প্রাথমিক বলাতে সুবিধা হয় তাই লিখলাম প্রাথমিক আয়তন। এটি ছিল টেম্পারেচার কি করা হয়েছে, উষ্ণতা কি করা হয়েছে, কমানো হয়েছে। তা কমালে কত কমবে? 1 ডিগ্রি কমলে এত অংশ কমে, তাহলে T ডিগ্রি কমলে কত অংশ কমবে? T/273, যেহেতু কমবে তাই মাইনাস, আগের বার বেড়েছে তাই এটা প্লাস। কার কত? এতটা কার অংশ? অবশ্যই 0 ডিগ্রি উষ্ণতায় তোমার গ্যাসের যা ভলিউম ছিল তার। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার চার্লসের সূত্র। এইটাকেই আমরা ম্যাথমেটিক্স ফর্মে, ম্যাথমেটিক্যাল ফর্মে লিখলাম, গাণিতিক ভাবে। আর এটাই হচ্ছে এখানে ওয়ার্ডে লেখা আছে, লেখাতে লেখা আছে। বাট এইটাকে আমরা একটু শর্টে লিখবো এরকম ভাবে, দুটোকে একসাথে এরকম ভাবে মার্চ করে একটু শর্টে লিখবো। সেটা হচ্ছে ভিটি ইজ ইকুয়ালস টু ভি নট, কমন নেব, 1 প্লাস মাইনাস T/273 কমা। অবশ্যই মনে রাখবে টিটা হচ্ছে এখানে, লিখে রাখি অনেকেই কনফিউজ হবে, টিটা হচ্ছে এখানে ডিগ্রি সেলসিয়াসে আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, ভি নটটা হচ্ছে তোমার আয়তন, গ্যাসের আয়তন, শূন্য ডিগ্রি সেলসিয়াসে, এটাই হচ্ছে এই ভি নট। ঠিক আছে, প্লাস সাইন হচ্ছে হলো তোমার টেম্পারেচার যদি বাড়ে আয়তনও আমার বাড়বে, তাই এটা প্লাস সাইন। মাইনাস মানে হচ্ছে টেম্পারেচার কমছে তাই আয়তনও কমবে। তার মানে গ্যাসের আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে প্লাস, এটার ইন্ডিকেশন মানেই হচ্ছে টেম্পারেচার বাড়ছে। আর গ্যাসের আয়তন যদি কমে
এটা আবার অনেকে গন্ডগোল করে ফেলবে, এটা এখানে মুছে ঠিক করে লিখে দিই। অনেকেই ভাববে নিচে মাইনাস লিখেছে আবার, আর মাইনাস মানে হচ্ছে টেম্পারেচার কমছে, তার মানে ভলিউম কমছে। তো এটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ এবং চার্লসের সূত্রের সংজ্ঞা। এবার আমরা আরেকটা নতুন টপিক এখান থেকে সামনের দিকে এগোবো, আরো কিছু নতুন জিনিস জানবো। সেটি হচ্ছে, ধরো তোমাদের এক্ষেত্রে একটা প্রশ্ন করা হলো যে চার্লসের সূত্র ব্যবহার করেই জিরোর কোন উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়। ভালো কথা, তার মানে চার্লসের সূত্র ব্যবহার করে এটা বের করতে বলেছে যে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। তার মানে আমি এখান থেকে কি লিখবো, আমরা জানি হচ্ছে ভিটি ইজ ইকুয়ালস টু ভি নট 1 প্লাস অর মাইনাস টি বাই 273। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি। আমি এখানে প্লাসটাকে ধরেই এগোবো, গ্যাসের বৃদ্ধি নিয়েই ধরবো, তাহলে ইন জেনারেল আমরা মাইনাসটা এখানে ইউজ করবো না, আমরা সবসময় প্লাসটাকে ধরেই এগোবো। 1 প্লাস টি বাই 273। ঠিক আছে, এইবার আমি যদি বলি যে তোমার অন্তিম বলেছে কি কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, অন্তিম আয়তন শূন্য, 0 ডিগ্রি, তো ভি নটই রয়েছে। 1 প্লাস এটা টি 273। তা আমি এটাকে যদি সলিউশন করি তাহলে বেরোবে হচ্ছে আমার 1 প্লাস টি 273 is equals to 0 by v naught, which is basically 0 by something থাকলে 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি বাই 273 is equals to minus 1। তো সেখান থেকে আমি লিখতে পারি টি is equals to minus 273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই উষ্ণতায়, এটা একটা ইউনিক উষ্ণতা, মানে একটা পরম, মানে একটা অ্যাবসলিউট ব্যাপার রয়েছে এর ভেতরে, আমি বলবো এটা কি। এই উষ্ণতায় কি হচ্ছে, এই উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়। ভাবলেও কেমন লাগছে না, আয়তন শূন্য হয়ে গেছে, আয়তন শূন্য, তার মানে ভিটি 0। এই একটি নির্দিষ্ট উষ্ণতাকে আমরা বলে থাকব পরম উষ্ণতা। ঠিক আছে, এটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে, পরম উষ্ণতা। এই বিশেষ উষ্ণতা, যে উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাকে বলবো আমরা পরম উষ্ণতা। তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে পরম উষ্ণতা। এইবার এই উষ্ণতার ক্ষেত্রে একটা মজার ব্যাপার রয়েছে। এই উষ্ণতায় তোমাদের বইতে এটা দেওয়া নেই, আমি এটা লিখে রাখছি, এটা একটা স্পেশাল নোট হিসেবে, এটা ব্লু কালার দিয়ে লিখলাম, এটা লিখে রাখো সবাই, যে এই উষ্ণতায় আরো আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে গ্যাসের অণুগুলোর আপেক্ষিক গতিশক্তি শূন্য হয়ে যায়, শূন্য হয় একে অপরের সাপেক্ষে। এই কথাটা এখন শুনলে অনেক জটিল মনে হবে, কেন গ্যাসের গতীয় তত্ত্ব তোমরা জানো না। এই কথাটা আমি জানিয়ে রাখলাম কেন, এই কথাটা তোমাদের 11-12 প্রথম এই কনটেক্সটে লাগবে। সেটা হচ্ছে গ্যাস, এই পরম উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি থাকে না। তোমরা গোদা বাংলায় জেনে রাখো, এই উষ্ণতায় গ্যাসের অণুগুলো যেন দাঁড়িয়ে যায় এবং তাদের কোনো গতিশক্তি থাকে না।
তাদের গতিও থাকে না, তার ফলে গতিশক্তিও থাকে না, গতিও থাকে না, গতীয় শক্তিও থাকে না, এবং এই উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায়। তাই এই উষ্ণতাটাকে একটি বিশেষ নাম দেওয়া হয়, যাকে বলা হয়ে থাকে হচ্ছে পরম উষ্ণতা। ঠিক আছে, এবার এই পরম কথার মানে হলো পরম কথার ইংরেজি মানেটা সবাই আমরা জানি, পরম মানে হচ্ছে অ্যাবসোলুট। আমরা অ্যাবসোলুট কথাটা কখন ইউজ করি? যখন সেটি ধ্রুবক হয়। যেমন সূর্য আমাদের পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে যায়, এটি একটি অ্যাবসোলুট ব্যাপার। আমরা পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে ভালো রকম কাজপত্র পাবো, এটা একটা অ্যাবসোলুট ব্যাপার আমাদের জগতের। এরকম প্রচুর অ্যাবসোলুট ঘটনা আছে, যে ঘটনাগুলো কোনো রকম কারোর উপর নির্ভর করে না, সে ঘটবেই, তাদের অ্যাবসোলুট বলা হয়। তাহলে এই উষ্ণতাকে যখন পরম বা অ্যাবসোলুট টেম্পারেচার বা পরম উষ্ণতা বলা হচ্ছে, তাহলে এর একটা নির্দিষ্ট কোনো একটা ফিচার্স রয়েছে, মানে এর একটা কোনো ইউনিক ব্যাপার রয়েছে, অবশ্যই রয়েছে। এই উষ্ণতা গ্যাসের ভর, প্রকৃতি, মানে গ্যাসটা কেমন দেখতে, গন্ধ, বর্ণ, গ্যাসটা নেচার কেমন আছে, প্রকৃতি বলতে আরো কি কি বোঝায় পরে আমি ডিসকাস করব, কেমিস্ট্রিতে পেয়ে যাবে। গ্যাসের ভর, প্রকৃতি, চাপ, আয়তন এর কারোর উপর ডিপেন্ড করে না, কারোর উপর নির্ভর করে না। মানে এরা যদি পরিবর্তনও হয়ে যায় তাতেও পরম উষ্ণতার কোনো চেঞ্জ হবে না। -273°C উষ্ণতাতেই গ্যাসের আয়তন শূন্য হবে, গ্যাসের অণুগুলোর গতিশক্তি থাকবে না, তাই একে পরম উষ্ণতা বলা হয়। একে পরম বলা হয় তার কারণ এরা গ্যাসের ভর, প্রকৃতি, চাপ, আয়তন কারোর ওপর নির্ভর করে না। এটা কিন্তু মাথায় রাখবে, একে পরম বলা হয় তার কারণ এরা গ্যাসের ভর, প্রকৃতি, চাপ কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত হয় না। -273 এই দুটো ঘটনা ঘটবে সব গ্যাসের ক্ষেত্রে, তাই একে বলা হয় অ্যাবসলিউট। যে কোনো গ্যাস, যা গ্যাস হোক, -273°তে এদের এই দুটোর ঘটনা ঘটবেই। ঠিক আছে, তো গেল, এটা পরম উষ্ণতার সাথে আমাদের প্রথম পরিচয় ঘটলো। এবার পরম উষ্ণতার সাহায্যে আমরা একটা নতুন জিনিস জানবো, সেটা হলো পরম স্কেল কি। পরম স্কেল এটা হচ্ছে উষ্ণতার একটা স্কেল। উষ্ণতার তোমরা আরো দুটো স্কেলের নাম বলো দেখি, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট। এবার এই পরম স্কেল বলে আরেকটা নতুন স্কেল হলো উষ্ণতার, এটাকে আবার বলা হয় কেলভিন স্কেল। কেলভিন একজন বিজ্ঞানী ছিলেন, তার নামে এটা রাখা হয়েছে, কেলভিন স্কেলও বলা হয়। এবার কেলভিন স্কেলটা কি বেসিক্যালি? আসলে আমরা এতদিন টেম্পারেচারের একক বলতে কি বুঝেছি? একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট, আর একটা হচ্ছে নতুন যেটা পড়বো, এটা হচ্ছে নিউ তোমাদের কাছে, সেটা হচ্ছে কেলভিন। ঠিক আছে, এইবার আমরা কি জানি? আমরা স্কেলে জানি যে আমরা নর্মালি জানি একটা এরকম ছোটবেলা থেকে পড়েছি একটা ডিগ্রি স্কেল কেমন হয় দেখতে। এটা যদি 0°C হয়, এটা যদি 100°C হয়, ঠিক আছে। এর সেম কাইন্ড অফ ফারেনহাইট স্কেল হচ্ছে আমরা ড্র করি হলো এরকম ভাবে, এখানে স্কেলে একটা ছোট দাগ দিয়ে রেখে দেখতে ভালো লাগবে। এবার এর একটা ফারেনহাইট স্কেলের আমরা দেখি ঘটনাটা কিরকম ছিল। হচ্ছে 32° ফারেনহাইট, এটি ছিল হচ্ছে 212° ফারেনহাইট। স্যার কি করে বের করলেন? C/5 F - 32/9। সবাই জানে ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কি, যে কোনো একটা জানলে আরেকটা কি করে বের করা যায়, এই সূত্রের মাধ্যমে খুব ইজিলি বের করা যায়। ঠিক আছে, এইবার এই পরম স্কেল মানে যে স্কেলে আমরা তো সাধারণত 0°C 100°C এইটা নিয়ে বলা, কিন্তু এখানে একটা বেরিয়েছে -273, এবং এটা একটা কি, এটা একটা অ্যাবসলিউট ঘটনা, মানে অ্যাবসলিউট একটা ব্যাপার স্যাপার, মানে এর কোনো পরিবর্তন হয় না, মানে এটা ঘটবেই। তাহলে একে যদি 0 ধরা হয়, এই -273°কে যদি একটা 0 ধরে আমরা স্টার্ট করি যে স্কেল, সেই স্কেলকেই বলা হয়ে থাকে কেলভিন স্কেল। কি বলা হয়?
এই -273 কে যদি 0 ধরে যে স্কেল স্টার্ট হয় তাকেই বলা হয়ে থাকে কেলভিন স্কেল। আরেকবার বলছি, -273 ডিগ্রি সেলসিয়াস কে শূন্য ধরে, শূন্য শূন্য -273 ডিগ্রি সেলসিয়াস কে শূন্য ধরে যে স্কেল তৈরি করা হয় তাকে বলা হয় থাকে কেলভিন স্কেল। ঠিক আছে, তাহলে দেখতে কেমন হবে দেখি একটা এরকম স্কেল আঁকি। ঠিক আছে, এর এই যে জিরো, এর যে জিরো ভ্যালুটা আছে একে বলবো 0K। 0Kটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে ভ্যালুটা রইলো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটার মানে কত? এটার ভ্যালু হচ্ছিল 273 কেলভিন। ঠিক আছে, তাহলে স্যার এটা কি করে বের করলেন? সম্পর্কটা হচ্ছে কেলভিন একটি স্কেল যার সাথে ডিগ্রি সেলসিয়াসের সম্পর্ক হচ্ছে 1 কেলভিন মানে হচ্ছে 273 প্লাস ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 273 প্লাস ডিগ্রি সেলসিয়াস, 273 প্লাস ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি যদি বলি ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে কেলভিনে সেটার ভ্যালু কত হবে? কেলভিনের ভ্যালু কত হবে? 273 প্লাস 100, সেটা হয়ে যাবে 373, 373 কেলভিন। তাহলে এখানটা আমরা লিখতে পারি এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আমার ছিল, এবার হয়ে যাবে এটা 373K। ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে কেলভিন পরম স্কেল বা কেলভিন স্কেল হচ্ছে যেখানে আমার -273 কে 0K বলে ধরা হয়, মানে 0K ইজ বেসিক্যালি -273 ডিগ্রি সেলসিয়াস। এইটা ধরে যে স্কেল স্টার্ট করা হয় সেই স্কেলকে বলা হয় তাকে পরম স্কেল। এবং কেন বলা হয়? এই উষ্ণতা পরম উষ্ণতা, এই উষ্ণতায় আয়তন শূন্য হয়ে যায়, গ্যাসের গতিশক্তি থাকে না, এবং এটি একটি অ্যাবসলিউট পরম ব্যাপার। তার কারণ গ্যাসের ভর, প্রকৃতি, চাপ ও আয়তনের বৃদ্ধি বা হ্রাসের উপর এর ভ্যালু নির্ভর করে না, তাই একে পরম বলা হয়। এবং একে ধরে যে স্কেল তৈরি করা হয় তাকে পরম স্কেল বলা হয়। এর আরেকটা নাম কি? কেলভিন স্কেল। কেলভিন স্কেল আর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিলেশন কি? ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু যা হবে তার সাথে 273 যোগ করে দেবে, তুমি কেলভিন পেয়ে যাবে। যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেটা কেলভিনে কত হবে? 373 হবে। বোঝা গেছে? এবার যদি উল্টোটা তোমাকে বলা হয়, ডিগ্রি সেলসিয়াস বের করতে দেওয়া হয়, তাহলে কি হবে? সেটা হয়ে যাবে কেলভিন -273 ডিগ্রি। মানে তোমাকে কেলভিন বলে দেওয়া হলো, তোমাকে ডিগ্রি সেলসিয়াস বের করতে হবে, তাহলে তুমি তখন এটা ব্যবহার করবে। এবার অনেক সময় খজরামি করে এরকম দিয়ে দেওয়া হয় যে বের করো বের করো, এরকম অনেক সময় এটা দিয়ে দেওয়া হয়। ফারেনহাইটের সাথে কিন্তু কেলভিনের কোনো সম্পর্ক নেই, ফারেনহাইটের সাথে কেলভিনের কোনো সম্পর্ক নেই। তাহলে বের করো এই যে যেটা পরম উষ্ণতা বললো, পরম উষ্ণতা, পরম উষ্ণতা মানে হচ্ছে কত বললো আমার? T ইজ ইকুয়ালস টু -273 ডিগ্রি সেলসিয়াস, সেটাই মানেই হচ্ছে 0K। এইবার তোমাকে বের করতে হবে যে এই উষ্ণতাটা বা 0Kটা ফারেনহাইটে কত, এটা তোমাকে বের করতে দেওয়া হলো। ভালো কথা, কি করে বের করবে? তুমি জানো কি 0K মানে হচ্ছে -273। এবার ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে রিলেশন কি? C/5, F -32/9। তাহলে C মানে কত জানো? C মানে তুমি জানো হচ্ছে -273। ঠিক আছে, 5 ফারেনহাইট -32/9। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, সরলীকরণ করো, তাহলে 5F -160। ক্যালকুলেশন বলবো না, নিজে করবে। এটুকানি না পারলে তাহলে মানে কি বলবো, পড়াশোনা ছেড়ে দাও, একদম ছেড়ে দাও। এইটুকানি যদি না হয় তাহলে বুঝবে তোমার প্রচুর খাটতে হবে। এই ক্যালকুলেশন করবে, করে এখানে তো আমি ডাইরেক্ট রিলেশনটা লিখছি, সেটা হচ্ছে 2457। এখান থেকে আমার ফারেনহাইটটা বেরোবে হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তার মানে আমি এখানে একটা নোটস মতো লিখে রাখি যে 0K হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, সেটাই হচ্ছে
459.4 ডিগ্রি ফারেনহাইট। এবার তোমরা বলবে স্যার এটা ইকুয়াল না, এই তিনটে ডট ডট দিচ্ছে, এটা কি সাইন? এটা কি সাইন? এটা হচ্ছে আমার ইকুইল্যাটারাল, মানে হচ্ছে যে যেটাই 0 সেটাই ডিগ্রি সেলসিয়াসে -273, আর সেটাই আবার -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট সাইন। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে চার্লসের সূত্র থেকে আমরা তার ম্যাথমেটিক ফর্মস বের করলাম। এবার বের করলাম হচ্ছে কোন উষ্ণতায় আয়তন শূন্য হয়, সেই উষ্ণতার নাম হচ্ছে পরম উষ্ণতা। সেই উষ্ণতায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়ে যায়। একে পরম কেন বলা হয়, পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলা হয়ে থাকে, এগুলো সব আমরা ডিটেলসে দেখলাম। তারপর 0 কে আমরা -273 ডিগ্রি সেলসিয়াস লিখি, ফারেনহাইটে কত লিখি, -459.4 ডিগ্রি ফারেনহাইট। তো আশা করি এতদূর পর্যন্ত তোমাদের একটি ভালো রকম ধারণা হয়েছে। এবার আমি একটা ছোট লেখা লিখে দিই। অনেকের ক্ষেত্রে পরম স্কেল বলতে কি বোঝে একটু কনফিউশন হবে, সেটাকেই আমি এখানে লিখে দিই। পরম শূন্য উষ্ণতাকে মেনে যে উষ্ণতা, এটা উষ্ণতা মাপার স্কেল তৈরি করা হয় তাকেই আমরা পরম স্কেল বা কেলভিন স্কেল বলি। অনেকদিন বাংলা না লিখে লিখে এই অবস্থা হয়েছে। তাকেই বলা হয় পরম স্কেল বা কেলভিন স্কেল। ঠিক আছে, চলো এইবার আমরা আরেকটা বিষয়ের উপর নজর দিই। কই গেল চার্লসের সূত্র? এখানটাই দেব। সেটি হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। বাহ, তো চার্লসের সূত্রের বিকল্প রূপটা একটু আলোচনা করি, যে আরেকভাবে চার্লসের সূত্রকে লেখা যায়। সেটা কিরকম দেখো, আমরা কি জানি, ভিটি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস 1 প্লাস টি বাই 273। ভালো কথা। এবার আমরা একটু সিম্পলিফাই করি, এখানে লিখি 273 প্লাস টি বাই 273। মনে করো এই যে লিখেছি আমরা একটু আগেই করলাম, কেলভিন মানে হলো 273 প্লাস ডিগ্রি সেলসিয়াস। এখানে টিটা আমার বেসিক্যালি ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে 273 প্লাস টি, এটাকে আমরা কি বলেছি, এটা তো কেলভিন স্কেলের একটা টেম্পারেচার। এই টেম্পারেচারকে আমরা লিখবো এবার নতুন একটা নাম দেবো টি, ক্যাপিটাল টি বলে। কি নাম দেবো? ক্যাপিটাল টি বলে। সেখানে টি মানে হলো 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই টিটার এককটা কি? এই টিটার এককটা হচ্ছে কেলভিন। মানে এখানে ইনহেরেন্টলি কেলভিন ঢুকে রয়েছে, সেটাকে আমরা জাস্ট আগে একটা আলোচনা করেছি। তারপরে এই ভিটি ইজ ইকুয়ালস টু ভি নট বাই 273 ইন্টু টি। এই টি কে বলা হয় পরম উষ্ণতা স্কেল। এইটিকে বলা হয় পরম উষ্ণতা স্কেল বা পরম উষ্ণতার স্কেলও বলা হয়, পরম উষ্ণতা স্কেল বলা হয়। তার মানে আমি একটি নির্দিষ্ট উষ্ণতায়
কোথায় চলে গেল রে? একটি নির্দিষ্ট উষ্ণতায় এই V/273 এটি বেসিক্যালি একটি ধ্রুবক হিসাবে কাজ করে। তাহলে আমি লিখতে পারি VT is equals to KT। একেই বলা হয় চার্লসের সূত্রের বিকল্প রূপ। এখানে কে হচ্ছে V0/273। এখানে V0 মানে জানো 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের তাপমাত্রা কত, সেটাকে 273 দিয়ে ভাগ করলে কে পাবে, এবং VT is KT, তার মানে VT is proportional to K T, পরম উষ্ণতা স্কেল। বেসিক্যালি পরম উষ্ণতাটা কিছুই না, 273 প্লাস টি, আর কিছুই না। মানে টেম্পারেচার যদি বাড়ে পরম উষ্ণতাও বাড়বে, তার মানে ভলিউমও আমার বাড়বে। এইটি হচ্ছে এই তিনটেকেই তুমি লিখতে পারো চার্লসের বিকল্প সূত্রের বিকল্প রূপ। ঠিক আছে, আশা করি তোমরা চার্লসের সূত্রের বিকল্প রূপটি বুঝতে পেরেছো। এটাকে যদি আমরা বাক্যে লিখি তাহলে কি লিখব? স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতা ব্র্যাকেটে স্কেল উষ্ণতার সমানুপাতিক হয়। ঠিক আছে, এটি হচ্ছে এই চার্লসের সূত্রের বিকল্প রূপের ওয়ার্ডের সংজ্ঞা, মানে বাক্যতে আমরা সংজ্ঞাটা লিখলাম এটাকে। তো আশা করি তোমরা চার্লসের সূত্রের বিকল্প রূপটা বুঝতে পেরে গেছো। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র দিয়ে তার লেখচিত্রগুলো। চার্লসের সূত্র দিয়ে লেখচিত্রগুলো কি কি? একটি লেখচিত্র হলো সেটা হচ্ছে V ভার্সেস টি। এখানে টি হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আরেকটি লেখচিত্র আঁকবো আমরা V ভার্সেস ক্যাপিটাল টি। এখানে টিটা তোমার কেলভিন। স্যার দুটো কি আলাদা আলাদা হবে? অবশ্যই দুটো আলাদা আলাদা হবে। চলো দেখা যাক কি হচ্ছে। যেখানে আমরা ডিগ্রি সেলসিয়াস ধরেছিলাম সেখানে চার্লসের সূত্রটা তো লিখছিলাম কিভাবে? VT is equals to V0 প্লাস 1 প্লাস T/273। ঠিক আছে, এখানে VTটা হচ্ছে আমার Y, টিটা হচ্ছে আমার X। ঠিক আছে, তাহলে এবারে আমি Y/X এর গ্রাফে যেমন প্লট করতে হয় তার জন্য আমি চার্টটা বানিয়ে ফেলি। টেম্পারেচার যখন 0 তখন VT হচ্ছে V0। টেম্পারেচার যখন হচ্ছে -273, VT এখানে -73 বসাবে, তাহলে -273 বসাবে, তাহলে কেটে গেলে এখানে -1 থাকবে, -1 প্লাস 1 কেটে 0 হয়ে যাবে, তাহলে আলটিমেট ভ্যালুটা আমার 0 হয়ে যাবে। ঠিক আছে, বসিয়ে দেখবে। টিটা প্রথমে 0 বসালে এটা V0 পাবে দেখবে, আর টি এর জায়গায় যদি তুমি -273 ডিগ্রি সেলসিয়াস বসাও তাহলে এটা V0 পাবে। ঠিক আছে, এবার আমরা গ্রাফটা আঁকি। গ্রাফটা আঁকলে স্পষ্ট হবে কিরকম দেখতে হচ্ছে। একটা স্কেল নিয়ে একটু ব্যবহার করি, নাহলে অসুবিধা হবে।
একটু সময় নিয়ে নিচ্ছি, স্কেলটা দিয়ে আঁকলে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। চল আমরা অ্যাক্সিস দুটো এঁকে নিলাম। এটা হয় হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস অলওয়েজ, এটা হয় আমাদের এক্স অ্যাক্সিস। এখানে এক্স অ্যাক্সিস মানে কি হবে? টেম্পারেচার। ইউনিট কি? ডিগ্রি সেলসিয়াস, এই বরাবর। ওয়াই কি? এখানে ভিটি। ইউনিট কি? ইউনিট লিখতে পারো লিটার, লিখতে পারো মিটার কিউব, লিখতে পারো সেন্টিমিটার কিউব, লিখতে পারো। এর আগেই ডিসকাস করেছি, আগের লেকচারে আমরা এটা ডিসকাস করেছি। তো বিন্দুগুলো বসাবো। যখন 0 ডিগ্রি সেলসিয়াস তখন আমার টেম্পারেচার কত, আয়তন কত? V0 বসালাম। যখন আমার উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস তখন আমার ভলিউম কত, আয়তন কত? 0। কেন এই বরাবর তো আমার আয়তন 0, আয়তন 0 হবে, এই বরাবর আমার টেম্পারেচার 0 হবে। এবার এই দুটো লাইনকে যদি আমি জয়েন করে দিই, তাহলে বেসিক্যালি আমি একটা স্ট্রেট লাইন পাবো, যেটা -273 থেকে শুরু হচ্ছে এবং 0 ডিগ্রি উষ্ণতায় V0 পাচ্ছে। তো এটাই হচ্ছে আমার V ভার্সেস T ডিগ্রি সেলসিয়াসের লেখচিত্র। অবশ্যই মনে রাখবে এটি একটি নির্দিষ্ট প্রেসার, একটি নির্দিষ্ট মাসে। এবার যদি প্রেসার আমার বেড়ে P1 হয়, মাস একই রইল, প্রেসার বেড়ে P1 হলো, P1 ইজ গ্রেটার দেন P, মানে বাড়িয়ে দিলাম, প্রেসারটা বাড়িয়ে দিলাম, তাহলে কিরকম দেখতে হয়ে যাবে? জিনিসটা স্ট্রেট লাইনই থাকবে, জিনিসটা কি থাকবে? স্ট্রেট লাইনই, বাট কার্ভটা আমার নিচের দিকে চলে আসবে। কার্ভটা কোন দিকে চলে আসবে? কার্ভটা আমার নিচের দিকে চলে আসবে। তাহলে আবার যদি আমি প্রেসার বাড়াই তাহলে কার্ভটা আরো নিচের দিকে আসবে, প্রেসার যদি আবার বাড়াই তাহলে কার্ভটা আরো নিচের দিকে আসবে, যথাক্রমে P2, P3, P4। ঠিক আছে? প্রেসার যত এইদিকে বাড়বে তত কার্ভটা নিচের দিকে নামবে। তো আশা করি তোমরা ভলিউম, আয়তন ভার্সেস টি এর গ্রাফটা খুব সহজেই বুঝতে পেরে গেছো। এইবার আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে চার্লসের দ্বিতীয় সূত্র, সূত্রের দ্বিতীয় রূপটা। সেটা কি? সেটা হচ্ছে VT ইজ ইকুয়ালস টু কে ক্যাপিটাল টি। এখানে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে V0 বাই 273। তো আমাদের মনে এরকম প্রশ্ন জাগবে, এবার চলো আমি দেখিনি। এখানে টিটা হচ্ছে কি তোমার কেলভিনে, এটা মাথায় রাখবে, এটা টিটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াসে। তো এবার যখন আমি, এটা হবে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হবে তোমার এক্স অ্যাক্সিস, তাহলে আমি ফির চারটা করি, ওয়াই বাই এক্স, ভিটি বাই ক্যাপিটাল টি পরম স্কেল। তাহলে আমি যদি টিটাকে 0 ধরি তাহলে আমার এটা কত দাঁড়াবে? 0। টিটাকে যদি 1 ধরি তাহলে এটাকে দাঁড়াবে হচ্ছে কে। টিটাকে যদি 2 ধরি এটা 2কে, এটা তাহলে 3 ধরি 3কে। তার মানে দেখা যাচ্ছে এখানে যত বাড়ছে, 1 বাড়লে এখানে গুণ বাড়ছে, 2 বাড়লে 2 গুণ হচ্ছে, 3 বাড়লে 3 গুণ হচ্ছে। একে তার মানে কি বলা হয়? তাহলে ভিটি ইজ প্রপোর্শনাল টু টি। তার প্রপোর্শনাল সম্পর্ক যখনই থাকে তখন আমরা কিরকম একটা আসে? স্ট্রেট লাইন। কোথা দিয়ে যাবে? অরিজিন দিয়ে। স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখা। অরিজিন মানে 0 দিয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমি আগে এঁকে ফেলি ব্যাপারটা। এখানে টি, অবশ্যই এটা কিসে? কেলভিনে। এখানে ভি। ঠিক আছে? এবার গ্রাফটা কিরকম যাবে? গ্রাফটা যাবে হচ্ছে আমার 0 থেকে, 0তে 0, 1কে তে 1কে, 2কে তে 2কে, 3কে তে 3কে, মানে হচ্ছে 0, 1কে, এটা যদি 1 হয় তাহলে এটা কে, এটা যদি 2 হয় এটা 2কে, মানে প্রপোর্শনাল রিলেশন, এরকম স্ট্রেট লাইন হবে। এবার যদি বলি যে আগের মতো প্রেসার বাড়লে কি হবে? যত প্রেসার বাড়বে কার্ভটা তত নিচের দিকে নামবে, যত প্রেসার বাড়বে কার্ভটা তত নিচের দিকে নামবে।
ঠিক আছে, এটা হচ্ছে P2, P3, P4, এটা হচ্ছে P। অবশ্যই মনে রাখবে P is less than P2, less than P3, less than P4, মানে হচ্ছে P4টা সবচেয়ে বেশি, তার থেকে কম P3, তার থেকে কম P2, তার থেকে P। যত নামবে জিনিসটা তত কার্ভটা আমার নিচের দিকে যাবে। তো এই দুটো লেখচিত্র হচ্ছে খুব ইম্পর্টেন্ট। চার্লসের সূত্র থেকে প্রায়শই এই দুটো লেখচিত্র কি সেটা আসে তো পরীক্ষার হলে, যে এই দুটো লেখচিত্রকে এঁকে দেখাও এবং তাদের ব্যাখ্যাটা করে দেখাও। আশা করি তোমরা এই ব্যাখ্যা দুটো বুঝতে পেরেছো। এইবার আমি একটা ইম্পর্টেন্ট নোটস দেব। এই নোটসটা তোমাদের এখানে পরীক্ষায় কোথাও জিজ্ঞেস করবে না, কিন্তু আমি যেহেতু চ্যানেলের আগে বলেছিলাম যে আমি কিছু এমন জিনিস পড়াবো যেটা তোমাদের যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে করতে চায়, ফিজিক্স নিয়ে করতে চায়, ইঞ্জিনিয়ারিং করতে চায়, তাদের কনসেপ্ট বিল্ড করতে সাহায্য করবে। তো আমি একটা সুন্দর কনসেপ্ট দেবো যেখানে এই এত কিছু করে তোমাকে বুঝতে হবে না। প্রথম প্রথম যখন আমি পড়াবো একটু জটিল মনে হবে, কিন্তু পরে যখন তোমরা 11-12 সড়গড় হবে, যারা নেট জি দেবে, তারা দেখবে ভাবনা চিন্তাটাই এইভাবেই হয়। সেটা কি, এখানে একটা নোট নিয়ে রাখো। কি করে এই গ্রাফটা আমরা বুঝবো? গ্রাফ আকার একটা অন্য ধরন দেখাচ্ছে। সরল রেখার সমীকরণ, কি হয় সরল রেখার সমীকরণ? y equals to mx plus c। এটি একটি কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়, এটাকে বলা হয় স্লোপ, অথবা বাংলায় বলা হয় নতি। y তো ভেরিয়েবল, y তো y অ্যাক্সিস, একটা x অ্যাক্সিস। এবার যখন আমি এটাকে আঁকবো, ভালো করে বুঝবে, তখন এটা দুভাবে আঁকা যায়। একটা হচ্ছে এরকম ভাবে আঁকতে পারি, আর একটা হচ্ছে এইরকম ভাবেও আঁকতে পারি। এবার দুটো কেন স্যার? দুটো হচ্ছে তার কারণ এই সি এর ভ্যালুর জন্য। সি এর ভ্যালু যদি পজিটিভ হয়, এটা হচ্ছে তোমার সি এর ভ্যালু, এটাও হচ্ছে তোমার সি এর ভ্যালু। সি যদি পজিটিভ হয় তাহলে উপরেরটা হবে, সি যদি তোমার নেগেটিভ হয় তাহলে নিচেরটা হবে। ঠিক আছে, সি যদি পজিটিভ হয় তাহলে উপরেরটা হবে, নেগেটিভ হলে। তো সিটা কি? সিটা হচ্ছে সরল রেখাটা ওয়াই অ্যাক্সিসকে যে বিন্দুতে কাট করছে, 0, 0 বিন্দু মানে অরিজিন থেকে তার দূরত্বকে বলা হয় সি। আরেকবার বলছি, সরল রেখাটা ওয়াই অ্যাক্সিসকে যে বিন্দুতে কাট করবে সেই বিন্দু থেকে 0, 0 পয়েন্টের ডিস্টেন্সটাকে বলা হয় সি। এটা উপরেও হতে পারে, নিচেও হতে পারে, তাই এর জন্য পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক আছে, এইবার আমি যখন এই ইকুয়েশনটা লিখব, vt is equals to v naught 1 plus t by 273, এটাকে এবার একটু ভাঙবো, ভেঙে লিখবো v naught plus v naught by 273 t। এবার দেখো v naught টা আমার vt টা হচ্ছে বেসিক্যালি x y, t টা হচ্ছে আমার x। তাহলে আমি এটাকে এরকম ভাবে এবার লিখতে পারি, vt is basically, এই গোটা ব্যাপারটাকে যদি আমি m ধরে নিই কনস্ট্যান্ট বা কে, এটাকে যদি m ধরি তাহলে mt প্লাস v naught। তাহলে দেখো এই যে c এটা বেসিক্যালি v naught, এই যে y এটা বেসিক্যালি vt, এই যে x এটা বেসিক্যালি t। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, এবং v naught টা আমার কি পজিটিভ। তাহলে কোন কার্ভটা হবে? ইজিলি আমি এখান থেকে এই ধরনের সমীকরণ যদি দেখি চোখ বন্ধ করে, vt is equal to mt plus constant t plus v naught, তার মানে যদি এটা y equal to mx plus c এর মতো দেখতে হয়, এবং সেখানে আমি y অ্যাক্সিস বরাবর আমি এখানে vt টা আছে বসিয়ে দেবো, x অ্যাক্সিস বরাবর আমার কি আছে t টা আছে বসিয়ে দেবো। তাহলে দেখতে কেমন হবে? v naught টা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ আমি জানি, কারণ টেম্পারেচার বাড়িয়েছিলাম তাই পজিটিভ বেড়েছিল। তাহলে চুপচাপ আমি কি জানি, এটা এরকম একটা স্ট্রেট লাইন হবেই হবে। তো যখনই তোমরা স্ট্রেট লাইন সরলের সমীকরণের মতো করে কোনো একটা ইকুয়েশনকে দেখবে, চোখ বন্ধ করে সেটা রেখে দেবে, শুধু দেখে নেবে সি এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ। সি এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে উপর দিয়ে যাবে, সি এর ভ্যালু নেগেটিভ হলে নিচ দিয়ে যাবে। কারেক্ট? এবার এসো আরেকটা, এবার সি এর ভ্যালু যদি স্যার 0 হয় তাহলে কি হবে?
ভালো কথা, ভালো প্রশ্ন। সি এর ভ্যালু যদি আমার 0 হয়, সি যদি 0 হয়, তাহলে হবে এই লাইনটা আমার 0 দিয়ে যাবে, সব সময় 0 দিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, সি এর ভ্যালু 0, তাহলে এটা দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এবার মনে করো চার্লসের দ্বিতীয় সূত্রটা কি ছিল, ভিটি ইজ ইকুয়াল টু কেটি। আরে একই রকম তো দেখতে, তার মানে এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার স্লোপ। মজা পেয়ে গেলাম, তার মানে বুঝে গেলাম এই দুটো সেম জিনিস। চুপচাপ বসবো, এদিকে এটাকে ভিটি লিখবো, এদিকে এটাকে পরম স্কেল লিখবো, সোজা কেল 0 দিয়ে টেনে দেবো। দ্যাট ইজ ইয়োর কি বলবো লেখচিত্র। দেখো আগের লেখচিত্রতে আমরা শুধু এইটাকে পেছনের দিকে টানিনি, যদি এটা পেছনের দিকে টানতাম তাহলে এরকমই দেখতে লাগবে। তো এইভাবে ম্যাথামেটিক্স এর কিছু স্ট্যান্ডার্ড সমীকরণ থাকে, এই যেগুলো আমাদের 11-12 উঠলে মনে রাখতেই হবে, এবং সেই সমীকরণ দেখবো আর চোখ বন্ধ করে, এটাই হবে কার্ভ। এইভাবে এমসিকিউ এর অ্যান্সার হয়। তো আশা করি তো এই কনটেক্সটে আমি কিছু এক্সট্রা নলেজ দিতে পারলাম, যেটা এখন থেকেই যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের বুঝতে সুবিধা হবে। তো এই হলো আমাদের চার্লসের সূত্রর বিস্তৃত আলোচনা, যেখানে আমরা কি কি আলোচনা করলাম একবার পুরো রিক্যাপ করে দেখে নিই। যেখানে আমরা আলোচনা করলাম হলো চার্লসের সূত্রটি কি, চার্লসের সূত্রের ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে, চার্লসের সূত্র কে আবিষ্কার করেছে, তার সাথে গ্যাসীয় গতিতত্ত্ব, পরীক্ষালব্ধ ফল, এগুলোর উপর দেখলাম। বয়েলসের সূত্র সাথে চার্লসের সূত্রের পার্থক্যটা কোথায়, তার সংজ্ঞা, তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, কোন উষ্ণতা থেকে আয়তন শূন্য হয়, গতিশক্তি শূন্য হয়, পরম শূন্য উষ্ণতা ইত্যাদি। সেখান থেকে পরম শূন্য স্কেল কাকে বলে সেটা জানলাম, পরম শূন্য স্কেলের ডেফিনেশন জানলাম। তারপরে সেখান থেকে চলে এলাম চার্লসের সূত্রের বিকল্প রূপে। চার্লসের সূত্রের বিকল্প রূপের পর আমরা যেটা দেখলাম সেটা হলো চার্লসের সূত্রের লেখচিত্রটা কি, সেই লেখচিত্র দুটো আঁকলাম, খুব ক্লিয়ারলি বুঝলাম। এবং এখান থেকে আরেকটা সুন্দর আমরা ভবিষ্যতের জন্য একটা কনসেপ্ট নিয়ে গেলাম, যে এইভাবেও এমসিকিউ কোয়েশ্চেনের জন্য, যেখানে আমাকে ব্যাখ্যা করতে হবে না, আমি জাস্ট ইকুয়েশন দেখেই কি করে বলে দিতে পারি কোনটা কার লেখচিত্র। ঠিক আছে, এরপর আমরা যেটা ডিসকাস করব, পরে একটা স্লাইড নিয়ে ডিসকাস করব, সেটি হচ্ছে চার্লসের সূত্র দিয়ে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা ডিসকাশন করব। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। চলো এবার চার্লসের সূত্রের উপর কিছু অঙ্ক দেখা যাক। যে সূত্রটি তোমরা চার্লসের যে ফর্ম, মানে দুটি রূপ পড়েছে, এই রূপটি তোমরা সবচেয়ে বেশি মনে রাখবে, সেটি হচ্ছে ভিটি ইজ ইকুয়ালস টু কে টি। এখানে টিটা হচ্ছে পরম উষ্ণতা। পরম উষ্ণতা মানে হচ্ছে অবশ্যই উষ্ণতাটা কোথায় রয়েছে, কেলভিনে, এটা মাথায় রাখবে। অঙ্কটা দেখি কি বলছে। প্রথম অঙ্কটা বলেছে 760 মিলিমিটার এইচজি চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। সেম চাপে, সেম চাপ মানেই বুঝে গেছি এটা চার্লসের সূত্র। কি করে দেখে বুঝবো, কেন বলেছে চাপ সম, চাপ সম, তুমি একটাই উত্তর সূত্র পড়েছো, সেটা চার্লসের সূত্র। একই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের আয়তন কত। তো আগে একটা আমরা প্রাথমিক আর অন্তিম বলে দুটো কলাম করে নিই। আর অন্তিম, প্রাথমিকের মধ্যে দুটো জিনিসকে রাখবো, একটি হচ্ছে তাপমাত্রা T1, আরেকটি হচ্ছে সেই তাপমাত্রায় আমার আয়তন কত। মনে রাখবে T মানে হচ্ছে তাপমাত্রা, V মানে হচ্ছে আয়তন, T1 মানে হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, V1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন। T1 বলে দিয়েছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস, আমাকে বের করতে হবে কি কেলভিনে। তার মানে কি হবে 273 প্লাস 0, তার মানে হয়ে যাচ্ছে 273 কেলভিন। V1 কত বলে দিয়েছে, V1 বলে দিয়েছে 300 সেন্টিমিটার কিউব, থাক 300 সেন্টিমিটার কিউব। অন্তিম, অন্তিমের ক্ষেত্রে আমার তাপমাত্রা বলে দিয়েছে 546 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কত যোগ করতে হবে, এর সাথে 273 যোগ করলেই, 273 যোগ করলেই আমার বেরিয়ে যাবে, সেটা বেরোচ্ছে হচ্ছে 819 আই থিঙ্ক কেলভিন। তোমাকে বের করতে হবে V2।
তার মানে আমি যদি জানি ভিটি ইজ প্রপোর্শনাল টু টি, তার মানে আমি লিখতে পারি V1 is proportional to T1, V2 is proportional to T2। তাহলে এইটা যদি আমি লিখতে পারি, তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি, যদি আমি ডিভিশন করি তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কেটে যাবে, তাহলে V1 by V2 is equals to T1 by T2 করতেই পারি। অনেকে বুঝতে না পারলে আমি এটাকে সহজ করে করছি। কোন প্রাথমিক অবস্থায় V1 ছিল কনস্ট্যান্ট K ছিল, এটা T1 হবে, আর অন্তিম অবস্থায় V2 কনস্ট্যান্ট K, এটা T2, দুটোকে ডিভিশন করলে এটা আসে। এবার আমাকে বের করতে হবে V2, তাহলে এখান থেকে যদি আমি V2 বের করি, তাহলে যদি V2 বের করি, V2 মানে কি দাঁড়াচ্ছে T2 by T1 into V1, মানে এটাকে উপরে তুললাম, এটাকে এদিকে তুললাম, এটাকে নিচে নামালাম, তাই হলো। এখানে T2 মানে কত 819 কেলভিন, T1 মানে হচ্ছে কত 273 কেলভিন, V1 মানে হচ্ছে আমার 300 সেন্টিমিটার কিউব। এবার টোটালটা কি আমার তো একটা V2 বেরোচ্ছে, তার মানে টোটালটা ইউনিট সেন্টিমিটার কিউবই হবে। যদি ক্যালকুলেশন করো তাহলে কাটাকুটি করে তোমরা দেখতে পাবে এটার ভ্যালু বাড়াবে হচ্ছে 900 সেন্টিমিটার কিউব V2। তার মানে উত্তর হবে হচ্ছে একই চাপে আমার 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হবে 900 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এটা আমাদের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। এইটার মতো করেই আরেকটা অঙ্ক আমরা দেখব, মাধ্যমিকে এসেছিল, কোথায় গেল অঙ্কটা, এই একই ধরনের। স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হলো, মানে গ্যাসকে উত্তপ্ত করা হলো, টেম্পারেচার বাড়ানো হলো। তাহলে গ্যাসের অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? ফের আমরা দুটো কলাম ইউজ করব। প্রথমে এখানে শর্টকাটটা লিখে রাখি, কি কোন সূত্রটা নেব আমরা, দ্বিতীয় বিকল্প রূপটা নেব চার্লসের সূত্রে। স্থির চাপ বলে দিয়েছে, তাহলেই বুঝবো এটা চার্লসের সূত্র। অনেকের মনে প্রশ্ন থাকবে যে স্যার এটা বুঝবো কি করে এটা চার্লসের সূত্রে। এটা বুঝবে এইভাবে যে যেখানে স্থির চাপ বলেছে, স্থির চাপ বয়েলস আর চার্লসের মধ্যে চার্লসের সূত্রতেই হয়। আর তোমরা চার্লসের সূত্রের বাইরে এক মুহূর্তে কোনো কিছু জানো না, তাহলে চার্লসের সূত্র দিয়েই হতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি প্রাথমিক অন্তিম। প্রাথমিকের ক্ষেত্রে আমার টেম্পারেচার কত আছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। অন্তিমের টেম্পারেচার কত T2 546 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 প্লাস 546 ডিগ্রি সেলসিয়াস যোগ করলে কত হয়? যোগ করলে তোমরা পাবে 819 ডিগ্রি কেলভিন, সরি 19 ডিগ্রি না, 819 কেলভিন। কেলভিনের সময় ডিগ্রিটা বলে না। এক্ষেত্রে V1 ও কিছু বলে দেয়নি, V2 ও বেরো দেয়নি। তোমাদের বের করতে বলেছে অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত, মানে V2 বাই V1 এটা কত বের করতে হবে। এবার আমরা চার্লসের সূত্র থেকে কি জানি? চার্লসের সূত্র থেকে আমরা ইজিলি বলতে পারি স্যার V2 বাই V1 ইজ ইকুয়ালস টু T2 বাই T1। কি ভালো কথা, তাহলে এখান থেকে তো আমি ইজিলি বের করতে পারবো। সেটা কি? T2 বাই T1। T2 মানে কত 819, T1 মানে কত 273, যদি ভাগ করো তাহলে 3। তাহলে আমি এখান থেকে এটাকে এরকম ভাবে লিখতে পারি V2 is to V1 is equals to 3:1। খুব সহজ অঙ্ক, জলের মতো অঙ্ক। ঠিক আছে, এটা গেল। এরকমই আরেকটা অঙ্ক দেখবো আমরা। একটি ফ্লাক্সের আয়তন বলা হয়েছে 500 মিলিলিটার, স্থির চাপ চার্লসের সূত্র। ফ্লাক্সটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াসে করলে ওই ফ্লাক্সে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে? ওই ফ্লাক্সে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তার মানে আমাকে বলে দেওয়া হয়েছে প্রাথমিক
আর অন্তিম দুটো ব্লক করে নিই আগে, দুটো কলাম। টেম্পারেচার কি বলেছে 25°C, 25°C মানে হচ্ছে 273 প্লাস 25, ঠিক আছে, তাহলে দাঁড়ায় হচ্ছে হলো 538, তার মানে 298 কেলভিন। আর অন্তিমের ক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে T2 হচ্ছে কত 35°C, মানে কেলভিনে যদি আমি ট্রান্সফার করি 273 প্লাস 35, তাহলে দাঁড়াবে 308 কেলভিন। ভালো কথা। এবার আমাকে বলেছে V1 বলে দিচ্ছে 500 মিলিলিটার, V2 আমার জানা নেই, তাহলে আমি কি জানি V2 বাই V1 চার্লসের সূত্র থেকে T2 বাই T1। ভালো কথা। তাহলে T2 কত দাঁড়াচ্ছে আমার, T2 দাঁড়াচ্ছে হচ্ছে আমার 308, T1 দাঁড়াচ্ছে 298, ঠিক আছে। আর V2 বের করতে গেলে আমাকে V1টা এদিকে গুণ করতে হবে, V1 ইজ ইকুয়াল টু T2 বাই T1, তার মানে V1 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 500 মিলিলিটার, T2 ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 308 কেলভিন, আর এটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 298 কেলভিন। এবার কেলভিন কেলভিন তো কেটে যাবে, টোটাল ক্যালকুলেশন করে তুমি যদি ক্যালকুলেটরে করে দেখো তাহলে তুমি পাবে হচ্ছে, আমি এখানে অ্যান্সারটা মুখস্থ করা ছিল তাই আমি লিখে দিলাম 516.78 মিলিলিটার। আমি বই থেকে দেখেই তোমাদের বলে দিলাম এই অ্যান্সারটা কত ছিল, এটা মুখস্থই আমার ছিল তাই আমি বলে দিলাম। তোমরা বাড়িতে ক্যালকুলেট করে দেখবে যে এটা 516.78 মিলিলিটারই আছে। যদি না থাকে তাহলে বুঝবো যে বই থেকে আমি নিয়েছি, সেই বইতে অঙ্কটা ভুল দেওয়া আছে, আশা করি ভুল দেওয়া থাকবে না, তাই এটা কনফিডেন্টলি বললাম এটা 516.78 মিলিলিটার হবে। এবার বলছে তার মানে কি টেম্পারেচার বেড়েছে, T1 T2 অবশ্যই T1 এর থেকে বড়, তাহলে অবশ্যই V2 ইজ গ্রেটার দেন V1 হবে চার্লসের সূত্র অনুযায়ী। এবার বলেছে কি যে টেম্পারেচার বাড়িয়ে 35°C করলে ফ্লাক্স থেকে কত আয়তনে গ্যাস বেরিয়ে যাবে, ফ্লাক্স থেকে আমার কত আয়তনে গ্যাস বেরোবে, ছিল কত 500, হলো কত 516, তাহলে বেরিয়ে যাবে কত, বেরিয়ে যাবে কত, বেরিয়ে যাবে 516.78 মাইনাস 500, তার মানে 16.78 ml মিলিলিটার গ্যাস আমার বেরিয়ে যাবে। 500 ছিল হয়ে গেল বেড়ে হলো এত, তাহলে এই বাড়ার পরিমাণটা তো থাকবে না, সেটাই তো বেরিয়ে যাবে, সেটা বেরোলো কত 16.78 মিলিলিটার। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, বিভিন্ন বই থেকে অঙ্কগুলো করো। আশা এবং আমি থিওরির মধ্যে সমস্ত অ্যাঙ্গেল গুলো দেওয়ার চেষ্টা করেছি, ফর্মুলা কি করে ইউজ করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর নতুন করে যদি অঙ্ক থাকে কিছু থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে সেটা বলতে পারো, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের এই চ্যানেলে আর একটা লেকচারের মাধ্যমে সেটাকে সলভ করে দেওয়ার। এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে গ্যাসের চার্লস এবং বয়েলসের সূত্রের সমন্বয় সূত্র। চলো আরেকটা স্লাইড নিয়ে আমরা সেই টপিকটা বুঝে ফেলি। এবার যে বিষয়টি আমরা পড়বো সেটা হচ্ছে বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। চলো আগে টপিকটার উপরে হেডিং এ লিখে নি, সেটি হচ্ছে, বাবা অনেক মোটা কানা হয়ে গেছে, শুরু করে নি। বয়েল তো মোটা কি করে হয়ে গেল রে, এবং চার্লসের সূত্রের সমন্বয়, এটাকেই বলা হয় আদর্শ গ্যাসের সূত্র। একটা কন্টেনার নিই যার মধ্যে কিছুটা গ্যাস রাখা আছে, গ্যাস রাখা আছে, এর চারটে ভৌত ধর্ম কি কি আমরা পড়েছি, মাস, উষ্ণতা, প্রেসার, ভলিউম মানে আয়তন, ভর, উষ্ণতা, চাপ, আয়তন, এটা আমরা জানি। এবার আমরা বয়েলের সূত্রতে কি দেখেছি, তো মোটা মোটা কেন হয়ে যাচ্ছে কে জানে।
বয়েলের সূত্রতে কি দেখেছি ভলিউম ইজ ব্যস্তানুপাতিক চাপের সাথে যখন ভর এবং উষ্ণতা ধ্রুবক। ঠিক আছে, উষ্ণতা ঠিক। আবার চার্লসের সূত্র দেখেছি আয়তন টেম্পারেচারের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক যখন ভর ও চাপ ধ্রুবক স্থির। অনেক বইতে দেখবে ধ্রুবকও লেখা আছে, অনেক বইতে আবার এরকম লেখা আছে স্থির। ঠিক আছে, এবার আমি যদি দেখি এই দুটোকে একত্রিত করি এবং বলি ধরো ধরো উষ্ণতা ও চাপ কোনোটাই ধ্রুবক নয়, মানে স্থির নয়, চলরাশি। শুধু ভরটি ধ্রুবক, তাহলে আমরা সমানুপাতিকের অনুপাত সমানুপাতের সূত্র থেকে লিখতেই পারি যে আয়তন টি ডিভাইডেড বাই পি এর সাথে প্রপোর্শনাল। মানে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ টি, ভি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ পি। মানে ব্যস্তানুপাতিক চাপের সাথে তাপমাত্রার সাথে সমানুপাতিক। চাপের সাথে যখন ব্যস্তানুপাতিক তখন উষ্ণতা ধ্রুবক, তাপমাত্রার সাথে যখন সমানুপাতিক তখন চাপ ধ্রুবক। যদি কোনোটাই ধ্রুবক না হয় তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি টিটা উপরে থাকবে, আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতিক, চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, বা ডাইরেক্ট লিখতে পারি। তাহলে প্রপোর্শনালিটি যদি ওঠে তাহলে আমার এখানে একটা কনস্ট্যান্ট আসে, সেটা হচ্ছে কি কে, সেটা হচ্ছে কে টি বাই পি। এইবার আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি পিভি ইজ ইকুয়ালস টু কে টি। এই যে ফর্মটা আমি লিখলাম এই ফর্মটাই হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। সমস্ত আদর্শ গ্যাস এই সূত্রই মেনে চলে। এখানে কে কে কি বলা হয়, কে কে বলা হয় তাকে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট। সেটা আমি যখন পরের দিন তোমাদের এই আরো পরের ভিডিওতে আমি এটার আরো ডিটেলসে আলোচনা করব, তখন কে এর নেচারটা কি। এখন শুধু মনে রাখো কে একটি ধ্রুবক। এরপরের আলোচনা যখন যেদিন আমি করব তাতে কে এর নেচারটা কি, কে এর ভ্যালু কত হয় সব আমি ডিটেলস, তারপরে কে ইউনিট কত হয়, একক কি হয়, সব আলোচনা করব। এখন আপাতত এটুখানি জেনে রাখো যে পিভি ইজ ইকুয়ালস টু কে টি, কে হচ্ছে একটি ধ্রুবক। ঠিক আছে, তার মানে, এবং এটাকে আরেকটা ফর্মেও কিছু কিছু বইতে লেখে, সেটা হচ্ছে পিভি বাই টি ইজ ইকুয়ালস টু কি। মানে চাপ একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল এবং তার সাথে তার টেম্পারেচারের উষ্ণতার ভাগ সবসময় কনস্ট্যান্ট হয়। তার মানে আমি যদি লিখি প্রাথমিক আর অন্তিম করি আর অন্তিম অবস্থা ধরি, তাহলে আমি লিখতে পারি প্রাথমিক অবস্থায় চাপ যদি P1 হয়, আয়তন V1 হয়, টেম্পারেচার T1 হয়, আর অন্তিম অবস্থায় চাপ P2 হয়, আয়তন V2 হয়, উষ্ণতা T2 হয়, তাহলে আমি লিখতে পারি একই গ্যাসের ক্ষেত্রে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে, একই গ্যাস, গ্যাসটা সেম হতে হবে, সেম গ্যাসটা সেম। তাহলে P1 V1 divided by T1 is equal to P2 V2 divided by T2 is equals to K। ঠিক আছে, এটাই হচ্ছে চার্লসের সূত্র আর বয়েলসের সূত্র সমন্বয় সূত্র, যাকে আদর্শ গ্যাসের সূত্র বলা হয়। এই সূত্র মেনেই সমস্ত আদর্শ গ্যাস চলে। আশা করি তোমরা আজকের ক্লাস এনজয় করেছো সবাই। আজকের ক্লাসে আমরা চার্লসের সূত্র
বিস্তৃত আলোচনা করেছি, তার বিভিন্ন দিক দেখেছি, লেখচিত্র করেছি, অঙ্ক করেছি, এবং আজকে যেটা শুরু করলাম আমরা বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বয়। এর পরের দিন এই সমন্বয় সূত্রকে বেস করে আমরা আরো অনেক নতুন কনসেপ্ট, অ্যাভোগাড্রো প্রকল্প, এগুলো পড়ে আমাদের গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটা শেষ করব। তার আগে আজকের যেটুখানি পড়িয়েছি তোমরা নিজেরা খাতা পেন পেন্সিল নিয়ে বসে পড়ো এবং সেটাকে ভালো মতো পড়ো, এবং নিজের কাছে যে কোনো একটা বই থাকলে সেটাকে রেফারেন্স হিসেবে পড়ো, পড়ে আমার লেকচারটা পড়বে, দেখবে খুব জলের মতো সহজ লাগবে। আশা করি তোমরা খুবই কদিন ভালো থাকবে। এখন বাই বাই, টাটা।